হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস টিচিং। আজ আমি তোমাদের খুব সহজ সরল পদ্ধতিতে ন্যারেশন চেঞ্জ শেখাবো। ঠিক আছে, দেখো, ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে উক্তি পরিবর্তন। চেঞ্জের ভাগ আছে দুটো, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। দেয়ার আর টু টাইপস অফ ন্যারেশন চেঞ্জ। ওয়ান ইজ ডাইরেক্ট স্পিচ অ্যান্ড অ্যানাদার ইজ ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি এবং ইনডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে পরোক্ষ উক্তি। এখন আমি তোমাদের বোর্ডে বোঝাচ্ছি, দেখো। ন্যারেশন চেঞ্জ, ডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে পরোক্ষ উক্তি। ন্যারেশন চেঞ্জের কিছু নিয়ম আছে, ঠিক আছে, ওই নিয়মগুলো এখন আমরা জানবো। দেখো, রুলস নাম্বার ওয়ান, দেখো, হি সেজ আই গো টু স্কুল। এটাকে বলা হয় স্পিকার। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা হলো রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। আর এই যে ডান দিকে এই বাক্যটা আছে, এই বাক্যটা পুরোটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। বুঝতে পেরেছো? এখানে দেখো, এই সাবজেক্টের পরে দেখো একটা ভার্ব আছে, এটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। এটাকে কি বলা হয়? রিপোর্টেড ভার্ব। বুঝতে পেরেছো? তো দেখো, রুলস নাম্বার ওয়ান, হি সেজ আই গো টু স্কুল। তাহলে হিটা হচ্ছে স্পিকার। যখন কোনো বাক্যে সাবজেক্টে পরে ভার্ব দেখবে বাম দিকে, রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। তারপরে ডান দিকে যে বাক্যটা থাকবে ওটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। পুরো বাক্যটাকে, ডান দিকের বাক্যে যে সাবজেক্টটা থাকবে ওর পরে যে ওয়ার্ড থাকবে ওটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। তো আমাদেরকে ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে আমাদের কিন্তু এই নিয়মটা আগে জানতে হবে। ঠিক আছে, কোন ওয়ার্ডটাকে কি বলা হয়, যেমন দেখো, এটা হচ্ছে স্পিকার, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। এই ডান দিকের বাক্যটা এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই ডান দিকের পুরো বাক্যটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর এটা হচ্ছে দেখো রিপোর্টেড ভার্ব। আগে আমাদেরকে এগুলো চিনতে হবে। আমরা যদি এগুলো চিনতে পারি তাহলে খুব সহজেই ন্যারেশন চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। দেখো, এখন আমরা চলে আসবো 2 নম্বর রুলসে। মনে রাখতে হবে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছো? যেমন দেখো, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে এই যে ডান দিকে যে বাক্যটা আছে রিপোর্টেড স্পিচ, এই বাক্যটার টেন্সগত কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছো? ফর এক্সাম্পল দেখো, ঠিক আছে, হি সেজ আই রাইট ইংলিশ। তাহলে এটা হচ্ছে তোমার ডাইরেক্ট স্পিচ, এটাকে আমরা ইনডাইরেক্ট করব। খুবই সহজ। তাহলে এটা হবে উত্তর, হি সেজ দ্যাট। এবার দেখো, আই এর সাথে হি এর লিংক আছে, তাই না? ওটাকে আমরা ঘুরিয়ে লিখবো, তাই না? ডাইরেক্ট স্পিচ মানে এখানে যে বাক্যটা আছে এটা ডাইরেক্ট স্পিচ। আমরা কি করছি? এটাকে ইনডাইরেক্ট করছি, মানে পরোক্ষ করছি। আমি যে বাক্যটাকে তোমাদের বলছি, তোমরা যখন এই বাক্যটাকে অন্য কাউকে ঘুরিয়ে বলবে ওটা হবে পরোক্ষ উক্তি, ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। আমি বাক্যটাকে ঘুরিয়ে লিখছি, দেখো, হি সেজ দ্যাট হি রাইটস ইংলিশ। দেখো, আই রাইট ইংলিশ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাই না? আইটা হচ্ছে ফার্স্ট পারসন, তো দেখো এখানে এস যোগ নেই। তো যেহেতু এখানে হি আছে, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এই জন্য এখানে এস যোগ হয়ে গেছে। বুঝতে পেরেছো? হি সেজ দ্যাট হি রাইটস ইংলিশ, ফুল স্টপ। দেখো এখানে কমা, ইনভার্টেড কমা যা ছিল সব উঠে গেছে। মাঝখানে দেখো দ্যাট, এই দ্যাট মাঝখানে এই দ্যাটটা লিঙ্কার, এই মাঝখানে এই দ্যাট লিঙ্কার যোগ হয়েছে।
বুঝতে পেরেছো? আর একটা এক্সাম্পল দেখবো এই রিপোর্টিং ভার্বেরই প্রেজেন্ট এবং ফিউচারের। দেখো তোমাদের আমি এই রিপোর্টিং ভার্বেরই আর একটা উদাহরণ দেখাচ্ছি। দেখো দেখো দ্য গার্ল উইল সে আই প্লে ব্যাডমিন্টন। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। দেখো এটা হচ্ছে স্পিকার, এটা কি? এটা হচ্ছে স্পিকার। ঠিক আছে, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা কি? রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। আর এখান থেকে এটা হচ্ছে পুরোটাই রিপোর্টেড স্পিচ। এটা কি? এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। আর এটা হলো রিপোর্টেড ভার্ব। বুঝতে পেরেছো? এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। দেখো আমাদেরকে ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে এই জিনিসগুলো জানতে হবে। আমরা যদি এগুলো না জানি, না বুঝি, তাহলে আমরা এগুলো পারবো না। তাহলে এটা হচ্ছে স্পিকার, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। নাম দিকে যে বাক্যটা আছে এটা পুরোটাকে বলা রিপোর্টেড স্পিচ। এখানে দেখো ভার্ব আছে, এটা বলা রিপোর্টেড ভার্ব। বুঝতে পেরেছো? তো এখানে দেখো এখানে দেখো রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে আছে। তোমাকে আমি 1 নম্বর রুলসে বলেছি, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। মানে ডান দিকে যে বাক্যটা থাকবে এই বাক্যটার টেন্সগত কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছো? দেখো তোমাদের কি করতে হবে, মাঝখানে দ্যাট লিঙ্কারটা ইউজ করতে হবে এবং সাবজেক্ট গুলোর পরিবর্তন হবে। বুঝতে পেরেছো? দেখো দ্য গার্ল উইল সে দ্যাট, দ্য গার্ল উইল সে দ্যাট। এখানে দেখো আই, এটা হচ্ছে আই, এটা দ্য গার্ল। এই আয়ের সাথে দ্য গার্ল এর লিঙ্ক আছে, তাই না? মেয়েটা বলছে নিজেকে আই, তাই না? আমরা বাক্যটা ঘুরে লিখছি, আমরা কি লিখবো? সি লিখবো। তাহলে দ্য গার্ল উইল সে দ্যাট সি। এখানে দেখো বাক্যটা কোন টেন্সে আছে? আই প্লে ব্যাডমিন্টন, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আইটা ছিল ফার্স্ট পারসন, তো এবার আমি কি করবো? ওটাকে ঘুরিয়ে লিখছি, সি লিখছি। তো আমরা এটা থার্ড পারসন হচ্ছে সি হলো, এফ যোগ হবে। সি প্লেস ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন। বুঝতে পেরেছো? দ্য গার্ল উইল সে দ্যাট সি প্লেস ব্যাডমিন্টন। তোমাদের এইভাবে করতে হবে। ঠিক আছে, এবার দেখো রুলস নাম্বার 3, তোমাদের এগুলো মনে রাখতে হবে। দেখো যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, ঠিক আছে, প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তাহলে আমরা কোন বাক্যকে যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন আমাদের এই নিয়মটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখানে যদি এগুলো থাকে সে থাকলে হবে ইনডাইরেক্ট সে দ্যাট। যদি ডাইরেক্ট স্পিচে সে থাকে, যখন আমরা ওটাকে ইনডাইরেক্ট করবো তখন ওখানে সে দ্যাট হবে। শেষ থাকলে শেষ দ্যাট, সে টু থাকলে টেল, শেষ টু, হ্যাঁ টেলস, উইল সে দ্যাট, উইল সে টু, উইল টেল। এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে খুব সহজেই পারবে। এবং তার সাথে একটা কথা মনে রাখতে হবে, সাবজেক্টের পরিবর্তন হবে। এখানে যদি আই থাকে, এখানে কোনো ব্যক্তির নাম থাকে তাহলে হি হয়ে যাবে। ধরো স্পিকার এখানে ডাইরেক্ট, ডাইরেক্ট ইনডাইরেক্ট, ডাইরেক্ট ইনডাইরেক্ট। ঠিক আছে, তোমাদের এগুলো মনে রাখতে হবে। ধরো ডাইরেক্টে হি আছে, তাহলে ইনডাইরেক্টে হি হয়ে যাবে। ঠিক আছে, এখানে কোনো ব্যক্তির নাম আছে পারসন, তাহলে এখানে হি হবে অথবা সি হবে। এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে দেখবে অনেকগুলো ব্যক্তি আছে, অনেক ব্যক্তি। ঠিক আছে, তাহলে এখানে দে লিখে দিতে হবে, দে। বা দুজন ব্যক্তি, তখন কি লিখতে হবে? দে লিখতে হবে। বুঝা গেল? তোমার এইভাবে করতে হবে। এবার আমরা চলে আসবো পরের রুলস। রুলসে কি বলছে দেখো। রুলস নাম্বার 4, মনে রাখতে হবে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন করতে হবে। বুঝতে পেরেছো? ফর এক্সাম্পল দেখে নাও, হি সেড আই রাইট এ স্টোরি বুক, আই রাইট এ স্টোরি বুক। ঠিক আছে,
এটা দেখো, এটা দেখো স্পিকার, হিটা হচ্ছে স্পিকার, ঠিক আছে। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ডান দিকের পুরো বাক্যটা বলা হয় রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। এটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব, বুঝতে পেরেছো? এটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। এবার দেখো রুলস, দেখো এবার বুঝে নাও, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচ মানে ডান দিকে যে বাক্যটা আছে এই বাক্যটা টেন্সগত পরিবর্তন করতে হবে, ঠিক আছে। এখন আমরা জানবো কোন টেন্সকে আমরা কোন টেন্সে নিয়ে যাব, ঠিক আছে। দেখো দেখো রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে ওটাকে আমরা লিখবো পাস্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ওটাকে আমরা লিখবো পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট রিমেন্স আনচেঞ্জ মানে এটা টেন্সগত কোনো পরিবর্তন করতে হবে না, বুঝতে পেরেছো? তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, রিমেন্স আনচেঞ্জ, ওকে। তারপরে দেখো রিপোর্টেড স্পিচের বাক্যটা ফিউচার ইনডিফিনিটে থাকে তাহলে ওখানে আমরা কি লিখবো? শ্যাল থাকলে হবে শুড, উইল থাকলে হবে উড। এগুলোকে তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল দেখে নাও, হি সেড আই রাইট এ স্টোরি বুক, তাহলে এখানে কি হবে? হি সেড দ্যাট, হি সেড দ্যাট। এবার এখানে লিঙ্কারটা কি হবে? দেখো হি এর সাথে আই লিঙ্ক আছে মানে হি নিজে বলছে, তাহলে বাক্যটাকে আমরা ঘুরিয়ে লিখছি, তাই না? তো এটাকে আমরা লিখবো হি লিখে দেবো, তাহলে হি সেড দ্যাট, হি। এবার এটা দেখো, এবার এটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই না? তো এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যাব, তাই তো? দেখো তাহলে রোট, হি রোট এ স্টোরি বুক, হি রোট এ স্টোরি বুক, বুঝতে পেরেছো? তাহলে হি সেড দ্যাট, হি রোট এ স্টোরি বুক, ঠিক আছে। এবার তোমাদের এর কিছু নিয়ম আছে, নিয়মটা জানতে হবে। দেখো ডাইরেক্ট, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। দেখো এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব মানে এটা পাস্ট টেন্সে থাকবেই। এটা কোন টেন্সে থাকে? এটা পাস্ট টেন্সে থাকবে, ঠিক আছে। এখানে যদি তোমার সেড থাকে তাহলে ইনডাইরেক্ট হবে সেড দ্যাট, সেড দ্যাট, ওকে। যদি এখানে সেড টু থাকে তাহলে এখানে কি করতে হবে? টোল্ড, টোল্ড করতে হবে, বুঝতে পেরেছো? বুঝা গেল? তাহলে এটা হচ্ছে নিয়ম। দেখো তোমাদের আমি আবার বলছি, প্রথমে যেগুলো বলেছিলাম ওগুলোকে আমি আবার তোমাদের আমি রিমাইন্ড করাচ্ছি, ঠিক আছে। দেখো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের মানে ডান দিকে যে বাক্যটা থাকবে ওই বাক্যটা টেন্সগত কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচ মানে ডান দিকের বাক্যটা টেন্সগত পরিবর্তন করতে হবে, ঠিক আছে। কোন টেন্সকে কোন টেন্স আমরা নিয়ে যাবো, হ্যাঁ, সেটা আমরা জানলাম। তারপর আমি তোমাদের এখন বলে দিচ্ছি। দেখো রিপোর্টেড স্পিচের বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে ওটা হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে ওটা হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টে থাকলে ওটা হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ওটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বুঝতে পেরেছো? পাস্ট ইনডিফিনিট থাকলে ওটা হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে ওটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে ওটা হবে রিমেন্স আনচেঞ্জ মানে পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ওটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে ওটাও পরিবর্তন হবে না, বুঝতে পেরেছো? ফিউচার বাক্যটা যদি ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে শ্যাল বা উইল তাহলে ওটা শ্যাল থেকে হবে শুড, উইল থেকে হবে উড, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। জানবো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও রিপোর্টেড স্পিচের বাক্যটার টেন্সগত পরিবর্তন কেন হয় না, ওটা আমরা কারণটা এখন জানবো। দেখো তাহলে এখন আমরা জানবো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও রিপোর্টেড স্পিচের
বাক্যটার টেন্সগত কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, দেখো তোমাদের মনে রাখতে হবে, যদি রিপোর্টেড স্পিচের বাক্যটা হ্যাবিচুয়াল ওয়ার্ক অভ্যাসগত কোনো কাজ, ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য কোনো বাক্য, অ্যান্ড হিস্টোরিক্যাল ইভেন্ট ঐতিহাসিক কোনো বাক্য থাকে, তাহলে ওই বাক্যটার টেন্সগত কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ফর এক্সাম্পল দেখো, দ্য টিচার সেড oil floats on water। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, এটাকে আমরা কি করব, ইনডাইরেক্ট করব। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, তাই না, এটাকে আমরা ইনডাইরেক্ট করব। দেখো, দ্য টিচার সেড অয়েল ফ্লোটস অন ওয়াটার, দেখো এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তাই না, কিন্তু এখানে এই বাক্যটা আছে রিপোর্টেড স্পিচ, এই বাক্যটা দেখো চিরন্তন সত্য বাক্য, তাই না, অয়েল ফ্লোটস অন ওয়াটার মানে তেল জলে ভাসে। ঠিক আছে, তো এটার টেন্সগত কোনো পরিবর্তন হবে না। দেখো, দ্য টিচার সেড দ্যাট, এই মাঝখানে শুধু দ্যাট এই লিঙ্কারটা লিখতে হবে। ঠিক আছে, দ্য টিচার সেড দ্যাট অয়েল ফ্লোটস অন ওয়াটার, এইভাবে তোমাদের করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে আরেকটা উদাহরণ দেখাচ্ছি, দেখো, দ্য টিচার সেড দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। ঠিক আছে, দেখো এটা ডাইরেক্ট স্পিচ, এটাকে আমরা কি করবো, ইনডাইরেক্ট করবো। তাহলে দেখো কি হবে, দ্য টিচার said that the sun rises in the east। দেখো এই বাক্যটা দেখো টেন্স কত কোন পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো ভাগ রয়েছে। কটা ভাগ রয়েছে? দুটো ভাগ রয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে। আজকে আমরা শিখবো ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলারি ভার্ব। ওকে, বোর্ড দেখো, ইট ইজ গোয়িং টু বি অ্যান ইন্টারেস্টিং ক্লাস, ইউ শুড ওয়াচ দিস ক্লাস টিল দ্য এন্ড। ওকে, লেটস স্টার্ট। ওয়াচ দ্য বোর্ড অ্যান্ড লিসেন মাই স্পিচ উইথ attentively। Okay, narration change। narration change মানে হচ্ছে উক্তি পরিবর্তন। তোমাদের আমি এর আগের ক্লাসে বলেছিলাম ন্যারেশন চেঞ্জের ভাগ আছে দুটো। কটা ভাগ রয়েছে? দুটো, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ, তাই না। আমি তোমাদের এটা পার্ট 1 এ বলেছিলাম, আজকে আমরা পার্ট 2 এ এসেছি। হ্যাঁ, ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলারি ভার্ব। দেখো, এখন আমরা জানবো অক্সিলারি ভার্ব কোনগুলো। ঠিক আছে, দেখো এখানে দেখো, ডুইং ভার্ব ডু, ডাজ, ডিড, বি ভার্ব am, is, are, was, were, shall, will, shall be, will be, হ্যাভ ভার্ব হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই হচ্ছে তোমার অক্সিলারি ভার্বের অংশ। ঠিক আছে, এখন আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা হয় শিখবো। তারপর আমরা ওই বাক্যগুলোকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব। ঠিক আছে, দেখো এখানে দেখো ডু, ডাজ এবং ডিড রয়েছে, তাই না। তো আগে আমি এই ওয়ার্ডগুলো দিয়ে কোন বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় দেখাবো সিম্পল ভাবে। আমরা কোন বাক্যকে সিম্পল ভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে না পারি, তাহলে আমরা ওই বাক্যটাকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে পারবো না। কোন বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলারি ভার্ব দিয়ে করতে গেলে আমাদেরকে আগে এই ওয়ার্ডগুলো দিয়ে কোশ্চেন করা শিখতে হবে। ঠিক আছে, দেখো যেমন দেখো এটা তোমার
অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে, একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোন বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে ডু এবং ডাস দিয়ে করতে হয়। যদি ভার্বের সাথে এস কিংবা ইএফ যোগ থাকে তাহলে ওটাকে আমরা ডাস দিয়ে করব, যদি না থাকে ওটাকে আমরা ডু দিয়ে করব। ঠিক আছে, দেখো এবং ডু এবং ডাজ হবে কি সাবজেক্টের আগে, তাহলে এখানে ডাজ হবে ডাজ হি রাইট ইংলিশ কোশ্চেন মার্ক। বুঝতে পেরেছো? এভাবে করতে হবে। এবার চলে এসো ডিড এর ব্যবহার। ডিড দেখো এটা কোন টেন্সে আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। পাস্ট ইনডিফিনিট টেন্সে কোন বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে ডিড দিয়ে করতে হয়। ঠিক আছে, এবং ডিড হবে কি সাবজেক্টের আগে। ইনডিফিনিট টেন্সে যেটা ভার্বের 2 নম্বর থাকে ওটাকে আমরা 1 নম্বর রূপে করব। ঠিক আছে, দেখো ডিড হি রাইট ইংলিশ কোশ্চেন মার্ক। বুঝতে পেরেছো কিভাবে কোন বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়। ঠিক আছে, এখন যাবো ন্যারেশন চেঞ্জে। ঠিক আছে, প্র্যাকটিসে। দেখো দেখো এখানে যে বাকি ডিভার্ব হ্যাভ ভার্ব গুলো রয়েছে এগুলো কিন্তু এইভাবে করতে হবে। ঠিক আছে, এখানে যেমন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট একটু আলাদা নিয়ম, কিন্তু বাকি যেগুলো আছে এগুলো খুবই সহজ। এগুলোকে তোমরা কি করবে সাবজেক্টের আগে করে দিবে, এগুলো হবে সাবজেক্টের আগে। ঠিক আছে, বুঝতে পেরেছে? এগুলোকে সাবজেক্টের আগে করে দিলেই কি হয়ে যাবে, ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার হয়ে যাবে। ওকে, দেখো এগুলো কি হবে সাবজেক্টের আগে। একটা আমি দেখাচ্ছি, দেখে নাও। দেখো হি হ্যাজ রিটেন ইংলিশ। ঠিক আছে, এবার এটাকে আমি কি করবো ইন্টারোগেটিভ করবো, তাহলে হ্যাশটাকে আগে লিখো। হ্যাজ হি রিটেন ইংলিশ কোশ্চেন মার্ক। এইভাবে তোমাদের করতে হবে, প্রত্যেকটা বাক্য এইভাবে করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমরা চলে যাবো ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, দেখো দেখো এখন আমরা ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলারি ভার্ব এটা এখন শিখবো। দেখো দেখো ডাইরেক্ট স্পিচ, হি সেড ডিড আই গো টু স্কুল। এটা দেখো এটা হচ্ছে স্পিকার, এটা কি এটা হচ্ছে স্পিকার, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, আর এখান থেকে এই বাক্যটা পুরোটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা কি এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, আর এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। দেখো হি সেড ডিড আই গো টু স্কুল, সে বলল আমি কি স্কুল গিয়েছিলাম। ভার্ব দিয়ে কোনো বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে কিছু নিয়ম রয়েছে, ওই নিয়মগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, দেখো ডাইরেক্ট, ইনডাইরেক্ট। অক্সিলারি ভার্ব দিয়ে কোনো বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদেরকে এই নিয়মটা জানতে হবে। সে থাকলে হবে আস্ক হবে, সে থাকলে হবে আস্ক প্রেজেন্ট ফর্ম, সেজ আস্ক প্রেজেন্ট ফর্ম। দেখো এটা পাস্ট ফর্ম আছে সেড, তো আস্ক দেখো ইডি যোগ আছে। যদি রিপোর্টেড স্পিচের বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলারি ভার্ব থাকে তাহলে এর কিছু নিয়ম রয়েছে, ওই নিয়মটা হচ্ছে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা লিঙ্কার দ্যাট করি, কিন্তু আমরা কি করব সেন্টেন্সে কিন্তু আমরা দ্যাট করব না, আমরা কি লিখবো ওখানে ইফ লিখবো, ইফ বা ওয়েদার। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা আমরা ইউজ করতে পারি। ওকে, দেখো এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা লিঙ্কার দ্যাট ইউজ করি, কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই দ্যাট ইউজ করব না, আমরা কি ইউজ করব ইফ বা ওয়েদার। ঠিক আছে, আমাদেরকে এই নিয়মটা জানতে হবে। আমরা যদি এগুলো না জানি তাহলে আমরা অবশ্যই ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ শিখতে পারবো না। ঠিক আছে, তো এই দুটো নিয়ম আমরা জানা খুবই প্রয়োজন। দেখো এবার ডাইরেক্ট স্পিচ, হি সেড ডিড আই গো টু স্কুল, সে বললো আমি কি স্কুল গিয়েছিলাম। তাহলে দেখো এখানে দেখো রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, তাই না? তাহলে আস্ক হয়ে যাবে, হি আস্ক। এবার দেখো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিঙ্কারটা কি ইউজ করতাম দ্যাট, কিন্তু এখানে আমরা দ্যাট ইউজ করবো না, এখানে কি ইউজ করব ইফ ইউজ করব অথবা ওয়েদার। এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, তো আমরা এটা ইউজ করব
হি আস্ক ইফ, এবার দেখো এটার সাথে এটা লিংক আছে তাই না, এবার দেখো এটার সাথে এটা লিংক আছে না নেই, তার মানে কি এখানে হি হয়ে যাবে, তাহলে হি হলো। ঠিক আছে, এবার কোন টেন্স আছে, ডিড আই গো টু স্কুল, পাস্ট ইনডিফিনিট, তাহলে এটাকে নিয়ে যেতে হবে পাস্ট পারফেক্টে। তোমাদের আমি এর আগের ক্লাসে বলেছিলাম যদি কোনো বাক্যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে তাহলে ওই বাক্যটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে ঠিক আছে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন করতে হবে। যেমন দেখো যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে আমাদের করতে হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, পাস্ট পারফেক্ট রিমেন্স আনচেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস রিমেন্স আনচেঞ্জ। যদি আবার ওই বাক্যটা ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে ঠিক আছে, শ্যাল বা উইল থাকে তাহলে শ্যাল উঠে গিয়ে শ্যাল থেকে হবে শুড, উইল থেকে হবে উড, এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে ইফ হয়েছে, এবার আই থেকে হি হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবার দেখো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এটা আমাদের কি করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে দেখো হি হ্যাড গান, হি হ্যাড গান টু স্কুল, ফুল স্টপ। তোমাদের এইভাবে করতে হবে। দেখো মা বললো আমি কি পায়েস রান্না করেছি, এবার দেখো এটাকে আমি ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাবো। তাহলে মাদার আস্ক, এখানে ইফ লিখে দিলাম। এবার দেখো আয়ের সাথে কার লিঙ্ক আছে মায়ের, তাহলে সি হয়ে যাবে, তাহলে ইফ সি। তাহলে হ্যাভ মানে কোন টেন্স, দেখো রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কোন টেন্সে যাবে পাস্ট পারফেক্ট। ইফ সি হ্যাড কুকড পরিজ, ফুল স্টপ। বুঝতে পেরেছো, এইভাবে তোমাদের করতে হবে। আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিঙ্কার ইউজ করেছিলাম দ্যাট, কিন্তু এখানে আমরা কি ইউজ করব, ইফ লিখবো বা ওয়েদার। আমাদেরকে এটা জানতে হবে, আমরা না জানলে ভুল করে দেবো। ঠিক আছে, তো আমাদেরকে এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। ওকে, ফর এক্সাম্পল দেখো ডাইরেক্ট স্পিচ, দ্য গার্ল সেড অ্যাম আই রাইটিং ইংলিশ। দেখো এটাকে আমি কি করবো, ইনডাইরেক্ট করবো। ঠিক আছে, তাহলে এটা কি হবে, দ্য গার্ল আস্ক ইফ সি। দেখো অ্যাম আই রাইটিং ইংলিশ, এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে তাহলে অ্যাম আই রাইটিং ইংলিশ এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটাকে আমি নিয়ে যাবো পাস্ট কন্টিনিউয়াস। দেখো ইফ সি ওয়াজ রাইটিং ইংলিশ, ফুল স্টপ। বুঝতে পেরেছো, দ্য গার্ল আস্ক ইফ সি ওয়াজ রাইটিং ইংলিশ। ওকে, তোমরা এইভাবে কিন্তু প্র্যাকটিস করবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে এক্সাম্পল দেখো ডাইরেক্ট স্পিচ, দ্য বয় সেড হ্যাভ আই ইটেন ইট। ঠিক আছে, এটাকে আমি কি করবো, ইনডাইরেক্ট করবো। ঠিক আছে, দেখো দ্য বয় আস্ক ইফ হি হ্যাড রিটেন ইংলিশ। বুঝতে পেরেছো। ওকে, এর দেখো আরেকটা কিছু নিয়ম রয়েছে। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন করতে হবে না। ঠিক আছে, ধরো এটা প্রেজেন্ট ফর্মে আছে, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, ওই ক্ষেত্রে কিন্তু দুটো একই বসে যাবে, টেন্স পরিবর্তন হবে না, কিন্তু সাবজেক্ট গুলো পরিবর্তন হবে। ঠিক আছে, মানে এখানে যে সাবজেক্টটা থাকবে ওটার সাথে কিন্তু এটা লিঙ্ক থাকবে, ওই হিসাবে কিন্তু আমাদের সাবজেক্টটা পরিবর্তন করতে হবে। ওকে, তারপরে দেখো একটা এক্সাম্পল দেখে নাও। ডাইরেক্ট স্পিচ, ফাদার সেজ অ্যাম আই গোয়িং টু মার্কেট। এই ক্ষেত্রে তোমরা কিভাবে, এই সব বাক্যের ক্ষেত্রে তোমরা কিভাবে করবে দেখে নাও। ঠিক আছে, দেখো এটা রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে তাই না, একই রকম ভাবে করতে হবে। ফাদার আস্ক, দেখো এখানে এস যোগ আছে তো এখানে এস বসে হলো। ফাদার আস্ক ইফ হি ইজ গোয়িং টু মার্কেট। তোমাদের এইভাবে করতে হবে। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে এবং রিপোর্টেড স্পিচে বাক্যটা যে টেন্সে থাকবে, ঠিক আছে, আমাদেরকে ওই টেন্সে নিয়ে যেতে হবে।
হ্যাঁ, রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। ওকে, আশা করি সব বুঝতে পেরেছো। আজ আমি তোমাদের শিখাবো ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ডব্লিউএইচ ওয়ার্ড। ঠিক আছে, দেখো আমাদের ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট শিখতে গেলে আগে আমাদের ওই ওয়ার্ডগুলোর অর্থটা জানতে হবে। তারপর আমাদের কিভাবে কোনো বাক্যকে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন তৈরি করতে হয় ওটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদের এগুলো সব শেখাবো। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না, তাহলে অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, দেখো আমাদের আগে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো কি সেগুলো আগে জানতে হবে। ঠিক আছে, দেখো হু মানে কে, হোম মানে কাকে, হয় মানে কেন, হাউ মানে কিভাবে, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হুইচ মানে কোনটি, হুজ মানে কার, হোয়াট মানে কি, এই ওয়ার্ডগুলোর অর্থটা জানতে হবে। ঠিক আছে, এখন আমি তোমাদের এই ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে কোনো বাক্যকে কোশ্চেন করতে হয় শিখাবো। ঠিক আছে, দেখো হি টিচেস ইংলিশ, তিনি ইংরেজি শিখান, তাই না, তিনি ইংরেজি শিখান, তাই না। দেখো এই বাক্যটা কোন টেন্সে আছে, এই বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, তাই না। তো আমি দেখো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বাচক, এটাকে আমি করবো ইন্টারোগেটিভ, এটাকে আমি কি করবো ইন্টারোগেটিভ করবো, তাই না। খুবই সহজ, যেহেতু দেখো এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে দুবার ডাস দিয়ে করতে হয়, তাই না। যেখানে ভার্বের সাথে এস কিংবা এস যোগ থাকবে ওটাকে আমরা ডাস দিয়ে করবো, যেখানে থাকবে না ওটাকে আমরা ডু দিয়ে করবো। ঠিক আছে, দেখো তাহলে এটা হবে ডাজ হি টিচ ইংলিশ, ডাজ হি টিচ ইংলিশ, তিনি কি ইংরেজি শিখান। দেখো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স সিম্পল ভাবে, তাই না, মানে ডুইং ভার্ব হ্যাভ ভার্ব। দেখো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স সিম্পল ভাবে ডু ডাস এবং ডিড দিয়ে করলাম। ঠিক আছে, এখন আমি তোমাদের এটাকে ডব্লিউএইচ ওয়ার্ডে নিয়ে যাব। দেখো দেখো হি টিচেস ইংলিশ, তিনি ইংরেজি শিক্ষা দেন, তিনি কি শিক্ষা দেন, এটা কোশ্চেন হবে। তাহলে কি ইংরেজি কি, দেখো হোয়াট, হোয়াট মানে কি, তো দেখো তাহলে হোয়াট আগে উঠে গেল হোয়াট, এবার ডাজ হবে এটা হোয়াট ডাজ হি টিচ, তিনি কি শিখান। বুঝতে পেরেছো, তবে কিন্তু তোমরা কোনো বাক্যকে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করবে। ঠিক আছে, মনে রাখবে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে সবসময় ডুইং ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব বসাতে হবে। কি বললাম, ডব্লিউএইচ ওয়ার্ডের পরে সবসময় ডুইং ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব বসাতে হবে মানে লিখতে হবে। বুঝতে পেরেছো, কিছু কিছু ডব্লিউএইচ ওয়ার্ড আছে যেগুলোর পরে আমরা কিন্তু ডুইং ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব লিখতে পারবো না, ওগুলোর পরে কিন্তু অলওয়েজ নাউন হবে, নাউন। যেমন দেখো হুইচ এবং হুজ এই দুটো ওয়ার্ডের পরে সবসময় নাউন হবে, ওগুলোর পরে কি হবে ডুইং ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। ওকে, দেখো এবার আর একটা এক্সাম্পল দেখো, দা বয় গোজ দেয়ার বাই বাস, ছেলেটা সেখানে বাসে করে যায়। তো কোশ্চেন হবে ছেলেটা সেখানে কিভাবে যায়, কিভাবে ইংলিশ কি, হাউ মানে কিভাবে ইংলিশ কি, হাউ মানে কিভাবে, তাই না। তো হাউ বসে গেল আগে। আমি কথা বলেছি ডব্লিউএইচ ওয়ার্ডের পরে সবসময় ডুইং ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব লিখতে হবে। ঠিক আছে, তো এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না। তো এখানে ডাজ লিখবো হাউ ডাজ দা বয়, হাউ ডাজ দা বয়। এবার দেখো গো দেয়ার, এটা হয়ে গেল কোশ্চেন, হাউ ডাজ দা বয় গো দেয়ার, ছেলেটা সেখানে কিভাবে যায়। যেমন দেখো তোমরা এই ক্লাসটা দেখছো, ইউ আর ওয়াচিং দিস ক্লাস, তাই না। তাহলে ইউ আর ওয়াচিং দিস ক্লাস এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাই না। তো এখান থেকে একটা কোশ্চেন হবে যে তোমরা কি দেখছো, তাই তো তো কি ইংরেজি কি, হোয়াট, হোয়াট মানে কি, তাহলে হোয়াট আর ইউ ওয়াচিং কোশ্চেন মার্ক। বুঝতে পেরেছো, যেমন দেখো ছেলেগুলো মাঠে খেলা করছে, দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, তো ছেলেগুলো কোথায় খেলছে এটা কোশ্চেন হবে। তাহলে হোয়ার আর দ্য বয়েজ প্লেইং। বুঝতে পেরেছো, এইভাবে কিন্তু তোমাদেরকে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো বাক্যকে কোশ্চেন করা শিখতে হবে। তোমরা কিন্তু ন্যারেশন চেঞ্জ খুবই সহজে শিখতে পারবে। দেখো এবার আমরা চলে যাবো ন্যারেশন চেঞ্জে, ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ডব্লিউএইচ ওয়ার্ড। দেখো আজ আমরা শিখবো ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ডব্লিউএইচ ওয়ার্ড।
ঠিক আছে। দেখো আমি তোমাদের এর আগে শিখেছিলাম ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলারি ভার্ব। তো আজ আমি তোমাদের শেখাবো ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ডব্লিউএইচ ওয়ার্ড। ওকে, দেখো বাক্যের ভাগ আছে পাঁচটি, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লেমেটরি, তাই না? তো আমি তোমাদের এর আগের ক্লাসে শিখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো? দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভাগ আছে দুটো। কটা ভাগ আছে? দুটো। কি কি? একটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে তোমার ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। ওকে, তো আমি এর আগের ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলারি ভার্ব। তো আজ আমি তোমাদের শেখাবো ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ডব্লিউএইচ ওয়ার্ড। দেখো সবাই, ডাইরেক্ট স্পিচ, দা বয় সেড হোয়েন ডু ইউ গো টু স্কুল, তাই তো? দেখো এটা হচ্ছে তোমার স্পিকার, এটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব, আমি তোমাদের এর আগে দেখিয়েছি, ঠিক আছে? আবার দেখে নাও। এখান থেকে এই অংশটা পুরোটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বলা হয় এটাকে? রিপোর্টেড স্পিচ। আর এটা হচ্ছে তোমার রিপোর্টেড ভার্ব। ওকে, দেখো এবার দা বয় সেড হোয়েন ডু ইউ গো টু স্কুল, ছেলেটা বললো যে তুমি কখন স্কুল যাও, তাই তো? এটা উত্তর হবে, দেখো ইনডাইরেক্ট, দা বয় আস্ক। একটা কথা মনে রাখতে হবে, আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিঙ্কার দ্যাট ইউজ করেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলারি ভার্ব ওখানে আমরা লিঙ্কার ইউজ করেছি ইফ বা ওয়েদার, কিন্তু এখানে আমরা ইউজ করবো কি? ডব্লিউএইচ ওয়ার্ড। মানে রিপোর্টেড স্পিচে যে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে ওটাই কিন্তু এখানে বসে যাবে, ঠিক আছে? তো এখানে কি আছে? হোয়েন আছে, তাহলে এটা বসে যাবে হোয়েন। দা বয় আস্ক হোয়েন। এবার দেখো ছেলেটা কাউকে জিজ্ঞেস করছে, তাই তো? হয় তোমাকে জিজ্ঞেস করছে, না হলে হয় আমাকে জিজ্ঞেস করছে, বুঝা গেল? অত ধরো ছেলেটা কোনো থার্ড পারসনকে জিজ্ঞেস করছে অথবা ফার্স্ট পারসনকে জিজ্ঞেস করছে। যদি ছেলেটা ফার্স্ট পারসনকে জিজ্ঞেস করে থাকে তাহলে আই হবে, যদি থার্ড পারসনকে জিজ্ঞেস করে থাকে তাহলে হি হয়ে যাবে বা সি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা আই, হি বা সি লিখতে পারি, ঠিক আছে? তো দেখো দা বয় আস্ক হোয়েন হি। এবার দেখো ডু ইউ গো টু স্কুল, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনফিনিট, তাই না? তো এখানে হবে হোয়েন দা বয়েজ আস্ক হোয়েন হি ওয়েন্ট টু স্কুল। বুঝতে পেরেছো সবাই? তো এইভাবে তোমাদের করতে হবে। এখন আমি তোমাদের আর একটা উদাহরণ দেখাবো। দেখো ডাইরেক্ট স্পিচ, রাজু আস্ক মি, রাজু আমাকে বললো হাউ ডিড ইউ সলভ দ্য সাম, যে তুমি অঙ্কগুলো কিভাবে সমাধান করলে, তাই না? রাজু আমাকে জিজ্ঞেস করছে, তাই না? ধর রাজু তোমাকে জিজ্ঞেস করছে, ইউ, তাই তো? দেখো কিভাবে করবে ইনডাইরেক্ট স্পিচ, রাজু আস্ক মি। দেখো এখানে লিঙ্কার হচ্ছে এটা বলেছে, ওয়ার্ডটাই হবে লিঙ্কার। বুঝতে পেরেছো? যখনই কোনো এরকম বাক্য পাবে এখানে যে ওয়ার্ড থাকবে ওটাই হবে লিঙ্কার, ঠিক আছে? ডব্লিউএইচ ওয়ার্ড। তাহলে হাউ বসে গেল, রাজু আস্ক মি হাউ। এবার ইউ এর সাথে কার লিঙ্ক আছে? মি, তাহলে আমি নিজে, তাহলে আই হয়ে যাবে হাউ আই। এবার দেখো বাক্যটার এখানে স্ট্রাকচার দেখো ইন্টারোগেটিভ, মানে প্রশ্ন করছে, কিন্তু এখানে হয়ে যাবে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক বাক্য চলে আসবে, তাই না? তো ওখানে কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপর হবে ভার্ব দিয়ে অবজেক্ট হবে, আমি ওটাই করবো। তো দেখো ডিড মানে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট, তাহলে ওটা আমরা কোন টেন্সে নিয়ে যাবো? পাস্ট পারফেক্ট, ঠিক আছে? দেখো রাজু আস্ক মি হাউ আই হ্যাড সলভ দ্য সাম, ফুল স্টপ। বুঝতে পেরেছো? তোমাদের এভাবে করতে হবে, রাজু আস্ক মি হাউ আই হ্যাড সলভ দ্য সাম। ওকে, তারপর দেখো, তারপর এক্সাম্পল দেখো ডাইরেক্ট স্পিচ, ফাদার সেড টু মি, ডাইরেক্ট স্পিচ ফাদার সেড টু মি হোয়েন হ্যাভ ইউ ডান দিস, ঠিক আছে? দেখো এটা হচ্ছে লিঙ্কার, এটা বসে গেল এখানে হোয়েন
এবার দেখো ইউ এর সাথে কার লিঙ্ক আছে, মি এর, তাই না? তো আই হয়ে যাবে হোয়েন আই। এবার হ্যাভ, হ্যাভ মানে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট হবে হোয়েন আই হ্যাড ডান। এবার দিস থাকলে কি হবে, দ্যাট হয়ে যাবে, তাই তো, দ্যাট ফুল স্টপ। দেখো ফাদার আস্কড মি হোয়েন আই হ্যাড ডান দ্যাট। ওকে, বুঝতে পেরেছো সবাই? এই অ্যাডভার্ব গুলো কিন্তু তোমাদের পরিবর্তন করতে হবে, ঠিক আছে? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে মনে রাখতে হবে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদের রিপোর্টেড স্পিচে যে অ্যাডভার্ব গুলো থাকে ওগুলো কিন্তু পরিবর্তন করতে হবে, ঠিক আছে? এবার কোনটাকে কোথায় নিয়ে যাব দেখো। তো দেখো এটাকে আমরা কিভাবে করব দেখে নাও, ঠিক আছে? ইনডাইরেক্ট স্পিচ, ফাদার আস্কড মি, ফাদার আস্কড মি। এবার দেখো এটা হচ্ছে লিঙ্ক আপ, এটা বসে গেল এখানে হোয়েন। এবার দেখো ইউ এর সাথে কার লিঙ্ক আছে, মি এর, তাই না? তো আই হয়ে যাবে হোয়েন আই। এবার হ্যাভ, হ্যাভ মানে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট হবে হোয়েন আই হ্যাড ডান। এবার দিস থাকলে কি হবে, দ্যাট হয়ে যাবে, তাই তো, দ্যাট ফুল স্টপ। দেখো ফাদার আস্কড মি হোয়েন আই হ্যাড ডান দ্যাট। ওকে, বুঝতে পেরেছো সবাই? এই অ্যাডভার্ব গুলো কিন্তু তোমাদের পরিবর্তন করতে হবে, ঠিক আছে? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে মনে রাখতে হবে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদের রিপোর্টেড স্পিচে যে অ্যাডভার্ব গুলো থাকে ওগুলো কিন্তু পরিবর্তন করতে হবে, ঠিক আছে? এবার কোনটাকে কোথায় নিয়ে যাব দেখো। নাও থেকে হবে দেন, হেয়ার থেকে হবে দেয়ার, দিস থেকে হবে দ্যাট, টুডে হবে দ্যাট ডে, টুমরো দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, এগো থেকে হবে বিফোর। আমাদেরকে কিন্তু এগুলো জানতে হবে, আমরা যদি এগুলো না জানি তাহলে আমরা কিন্তু ইনডাইরেক্ট স্পিচ করতে পারবো না, আমাদের ভুল হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখে নাও। ওকে, দেখো তারপরে এক্সাম্পল ডাইরেক্ট স্পিচ, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস হোয়াই আর ইউ মেকিং নয়েজ ইন দ্য ক্লাস, ঠিক আছে? এটা আমরা কিভাবে করবো দেখে নাও। ইনডাইরেক্ট স্পিচ, টিচার asks the students এবার দেখা লিঙ্ক আর কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে? why are you making noise in the class, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? তো এটা কোন টেন্সে যাবে, কন্টিনিউয়াস হবে। তো দেখো হয় they were making noise in the class, in the class তোমাদের এইভাবে করতে হবে। দেখো ইনডাইরেক্ট স্পিচ, the teacher asked the students why they were making noise in the class। ওকে, তোমাদের এইভাবে করতে হবে। আশা করি এইভাবে কিন্তু তোমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। তো আজ আমি তোমাদের শিখালাম ইনডাইরেক্ট স্পিচ অফ interrogative sentence with WH word. Now I am going to teach you indirect speech of imperative sentence. Okay, there are 5 kinds of sentence. Okay, they are assertive, interrogative, imperative, optative and exclamatory. Okay, এর আগের ক্লাসে আমি তোমাদের assertive sentence এবং interrogative sentence এর indirect speech শিখিয়েছি। তো আজ আমি তোমাদের শেখাতে যাচ্ছি ইনডাইরেক্ট স্পিচ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমি তোমাদের বাক্য সম্পর্কে কিছু ধারণা দেব। নাও আই শ্যাল গিভ ইউ সাম কনসেপ্ট অ্যাবাউট সেন্টেন্স। ওকে, দেখো সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। বাক্যের ভাগ আছে দুটো, অর্থগত অনুসারে এবং গঠনগত অনুসারে, ঠিক আছে? দেখো অর্থগত অনুসারে বাক্যকে ভাগ করা হয় 5 ভাগে। দেখো অ্যাসার্টিভ মানে বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ মানে হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, হচ্ছে ইচ্ছাবোধক বাক্য, এক্সক্লেমেটরি মানে হচ্ছে বিস্ময়বোধক বাক্য। এর আগের ক্লাসে আমি তোমাদের অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ শিখিয়েছি। তো আজ আমি তোমাদের শেখাতে যাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সের, ঠিক আছে? তারপরে দেখো গঠনগত অনুসারে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো আমরা সব শিখবো।
এখন আমি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ শেখাতে যাচ্ছি। তোমরা অবশ্যই এই ক্লাসটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না, ঠিক আছে? তাহলে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে, ইনডাইরেক্ট স্পিচ শিখতে গেলে আগে আমাদের ওই ইম্পারেটিভ সেন্টেন্সের ডেফিনেশনটা জানতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ডেফিনেশন দেখো, যে বাক্যে আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায় ওটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? আদেশকে ইংলিশে বলা হয় অর্ডার, উপদেশকে ইংলিশে বলা হয় অ্যাডভাইস, অনুরোধকে ইংলিশে বলা হয় রিকোয়েস্ট, ঠিক আছে? তো যে ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ দেখে নাও, ঠিক আছে? দয়া করে আমাকে 1 গ্লাস জল দাও, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, রোদ্রে দৌড়াদৌড়ি করো না, ডু নট রান ইন দ্য সান, তাড়াতাড়ি এটা করো, ডু ইট কুইকলি, এখানে এসো, কাম হেয়ার, সেখানে যাও, গো দেয়ার, মন দিয়ে পড়াশোনা করো, স্টাডি অ্যাটেন্টিভলি, গরিবদের সাহায্য করো, হেল্প দ্য পুয়ার, তাকে এটা করতে দাও, লেট হিম ডু ইট। এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা ইনডাইরেক্ট স্পিচ শিখবো ইম্পারেটিভ সেন্টেন্সের। দেখো সবাই, দেখো ইনডাইরেক্ট স্পিচ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তো আমরা এখন জানলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স কি। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে এর কিছু নিয়ম রয়েছে, ওই নিয়মগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? দেখো স্পিচ, দেখো ডাইরেক্ট স্পিচ, রাহুল সেড প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে? এটা হচ্ছে স্পিকার, এটা কি? এটা হচ্ছে স্পিকার, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে, আর এই যে ডান দিকে বাক্যটা আছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এটাকে কি বলা হয়? রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। বুঝতে পেরেছো সবাই? আমাদেরকে কোনো বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদেরকে এগুলো কিন্তু জানতে হবে। আমরা যদি এগুলো না জানি তাহলে আমরা অবশ্যই ভুল হয়ে যাবে, ঠিক আছে? দেখো, ঠিক আছে, দেখো যখনই কোনো ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে করতে যাবে তখনই ওই ডাইরেক্ট স্পিচের ডান দিকে যে বাক্যটা মানে রিপোর্টেড স্পিচের যে বাক্যটা থাকবে ওটা কোন ধরনের সেন্টেন্স আগে লক্ষ্য রাখবে, ঠিক আছে? ওটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে ওই বাক্যটার আগে অর্থ বুঝবে, ওটার অর্থ আদেশ, উপদেশ না অনুরোধ বোঝাচ্ছে। যদি আদেশ হয় তাহলে অর্ডার হবে, যদি উপদেশ হয় তাহলে অ্যাডভাইস হবে, যদি অনুরোধ হয় তাহলে হবে রিকোয়েস্ট। ওকে, আদেশ বলা হয় অর্ডার, ঠিক আছে? উপদেশকে বলা হয় অ্যাডভাইস, উপদেশকে বলা হয় অ্যাডভাইস, ঠিক আছে? অনুরোধকে বলা হয় রিকোয়েস্ট। ওকে, বুঝতে পেরেছো? তো দেখো, তো এখন আমরা উদাহরণের মাধ্যমে জানবো, ঠিক আছে? দেখো 1 নম্বর এক্সাম্পল দেখো, ডাইরেক্ট স্পিচ, টিচার সেড ডু দা সাম, ঠিক আছে? তারপরে অর্থ কি বোঝাচ্ছে? আদেশ, উপদেশ না অনুরোধ? কি বোঝাচ্ছে? আদেশ, তাই না? টিচার সেড ডু দা সাম, তাই তো? এই যে ডান দিকে বাক্যটা রয়েছে এটাকে কি বলা হয়? আদেশ বলা হয়, তাই না? তো আদেশ থাকলে কি হবে? অর্ডার হবে, তাই তো? তো দেখো, তুই এই ডান দিকের বাক্যটা অর্থ, ঠিক আছে? আদেশ বোঝায় তাহলে ওটা হবে অর্ডার, যদি উপদেশ হয় তাহলে অ্যাডভাইস হবে, যদি অনুরোধ হয় তাহলে রিকোয়েস্ট হবে। তাহলে এখানে কি হবে? অর্ডার হবে, টিচার অর্ডার টু ডু দা সাম। ওকে, এইভাবে তোমাদের করতে হবে। তারপরে দেখো দ্বিতীয় উদাহরণ, দেখো মাদার সেড ক্লোজ দ্য ডোর, অর্থ কি বোঝাচ্ছে? অর্ডার, তাই না? কি হবে এখানে? টু ক্লোজ দ্য ডোর। এইভাবে তোমাদের করতে হবে, ঠিক আছে? দেখো সবাই তৃতীয় এক্সাম্পল, দ্য ম্যান সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে? দেখো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই বাক্যটার অর্থ কি বোঝাচ্ছে? আদেশ, উপদেশ না অনুরোধ? কি বোঝাচ্ছে? অনুরোধ, তাই না? তাহলে অনুরোধ ইংলিশে কি বলা হয়? রিকোয়েস্ট বলা হয়, তাই তো? দেখো ইনডাইরেক্ট স্পিচ, give
him, to give him a glass of water. ওকে, তোমাদের এইভাবে করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে দেখো মি আছে, মানে এই মি এর সাথে এই যে দা ম্যান এটা লিংক আছে, তাই না? তো আমি আপনাকে ঘুরিয়ে লিখছি, তাই তো? এখানে আমি হিম করেছি, ঠিক আছে। তো দেখো দা ম্যান রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। তোমাদেরকে কিন্তু এইভাবে করতে হবে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর আরো অনেক এক্সাম্পল আছে, দেখো মাই ফ্রেন্ড সেড টু মি প্লিজ গিভ মি এ পেন। আমার বন্ধু আমাকে বললো দয়া করে আমাকে একটা কলম দাও, ঠিক আছে। তো দেখো দয়া করে আমাকে একটা কলম দাও, দয়া করে। প্লিজ, প্লিজ মানে কি? অনুরোধ, তাহলে রিকোয়েস্ট হবে, তাই তো? দেখো ইনডাইরেক্ট স্পিচ, মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ পেন। ওকে, বুঝতে পেরেছো? মাই ফ্রেন্ড সেড টু মি প্লিজ গিভ মি এ পেন, তাই তো? দেখো মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ পেন, এভাবে তোমাদের করতে হবে। আশা করি সব বুঝতে পেরেছো। তাহলে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে ইনডাইরেক্ট স্পিচ খুবই সহজ, আমাদেরকে শুধু এর অর্থটা বুঝতে হবে। যে আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ বুঝতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজে ন্যারো সেন্টেন্স করতে পারবো, ঠিক আছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু রুলস রয়েছে, ওই রুলস গুলো আমাদের জানা উচিত, তাই তো? যদি কোনো বাক্যের অর্থ আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায় তাহলে ওটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। যেমন আদেশকে বলা হয় অর্ডার, উপদেশকে বলা হয় অ্যাডভাইস, অনুরোধকে বলা হয় রিকোয়েস্ট। ওকে, এইভাবে তোমাদের করতে হবে। এখন আমরা এই সেন্টেন্সের আরো অনেক এক্সাম্পল রয়েছে, ঠিক আছে। দেখো তারপরে এক্সাম্পল দেখো, দা ম্যান সেড ডু দা ওয়ার্ক কুইকলি, ঠিক আছে। এই যে দেখো ডু দা ওয়ার্ক কুইকলি, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। এটা কোন সেন্টেন্সে আছে? ইম্পারেটিভ সেন্টেন্সে, তাই না? এর অর্থ কি বোঝাচ্ছে? আদেশ, তাই না? অর্ডার। তাহলে ইনডাইরেক্ট স্পিচ করবে এটাকে আমরা, দেখো দা ম্যান অর্ডার্ড টু ডু দা ওয়ার্ক কুইকলি, বুঝতে পেরেছো? তোমাদের এভাবে করতে হবে। তারপরে দেখো মাই টিচার সেড টু মি স্টাডি অ্যাটেন্টিভলি। আমার শিক্ষক আমাকে বললো যে মনোযোগ সহকারে পড়াশোনা করো বা মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। তাহলে দেখো এই যে মন দিয়ে পড়াশোনা করো, এই বাক্যটার অর্থ কি বোঝাচ্ছে? উপদেশ বোঝাচ্ছে, তাই না? তাই এটা অ্যাডভাইস হবে। দেখো ইনডাইরেক্ট স্পিচ, মাই টিচার অ্যাডভাইস মি টু স্টাডি attentively. ওকে, তোমাদের এভাবে কিন্তু করতে হবে, আশা করি সব বুঝতে পেরেছো। তারপর এক্সাম্পল দেখো, মাদার সেড টু হার ডটার ওয়াশ ইওর হ্যান্ডস অ্যান্ড ফেস, ঠিক আছে। মা তার মেয়েকে বললো যে তোমার হাত এবং মুখ ধুয়ে নাও, ঠিক আছে। তো দেখো তোমার হাত এবং মুখ ধুয়ে নাও, এই বাক্যটার অর্থ কি বোঝাচ্ছে? আদেশ, উপদেশ না অনুরোধ? আদেশ, তাই না? তো দেখো মাদার অর্ডার্ড হার ডটার টু ওয়াশ ইওর, এখানে দেখো ইওর এর সাথে কার লিংক আছে? ডটারের, তাই না? হার হ্যান্ডস অ্যান্ড ফেস, এইভাবে করতে হবে, ঠিক আছে। আমাদের কিন্তু এইভাবে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারো সেন্টেন্স করতে হবে, ঠিক আছে। কোনো বাক্যের তোমরা ন্যারো সেন্টেন্স করবে তখন আগে দেখবে ওই রিপোর্টেড স্পিচে যে বাক্যটা রয়েছে ওটা কোন সেন্টেন্সে আছে। যে সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সের নিয়ম অনুসারে তোমাদেরকে করতে হবে, তাহলে তোমাদের ভুল হবে না, ঠিক আছে। আমি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের লেট দিয়ে ইনডাইরেক্ট স্পিচ শেখাতে যাচ্ছি, তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ঠিক আছে। দেখো লেট দিয়ে আমাদের কোনো বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে এর কিছু নিয়ম রয়েছে, ওই নিয়মগুলো আগে আমাদের জানতে হবে। আমরা যদি ওই নিয়মগুলো জানি তাহলে আমরা খুব সহজেই ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবো, ঠিক আছে। দেখো এর কিছু নিয়ম রয়েছে, ঠিক আছে। দেখো ইনডাইরেক্ট স্পিচ অফ ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট, ঠিক আছে। এর কিছু নিয়ম রয়েছে, ওই নিয়মগুলো আগে আমরা জানবো। দেখো এটা হচ্ছে স্পিকার, এটা কি? এটাকে বলা হয় স্পিকার, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব, এটা কি? এটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব,
রিপোর্টিং ভার্ব। বুঝতে পেরেছে? তারপরে দেখো এই যে এই ডান দিকে এই বাক্যটা রয়েছে, এই বাক্যটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এটাকে কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। বুঝতে পেরেছো? আর এটাকে বলা হয় কি? রিপোর্টেড ভার্ব। এটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। বুঝতে পেরেছো? এখন দেখো এর কিছু নিয়ম রয়েছে, ওই নিয়মগুলো এখন আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা মনে সহকারে দেখবে, ঠিক আছে? দেখো এবার দেখো এর কিছু নিয়ম রয়েছে, ওই নিয়মগুলো এখন জানবো, দেখে নাও। লেট মি থাকলে হবে রিকোয়েস্ট, লেট আস থাকলে হবে প্রপোজ বা সাজেস্ট, ঠিক আছে? লেটিং থাকলে হবে সেড বা টোল্ড। বুঝতে পেরেছো? মানে ডান দিকে যে বাক্যটা থাকবে রিপোর্টেড স্পিচ, দেখো এখানে লেট আছে না নেই? তো লেটের পরে কি আছে? আস আছে। তাহলে লেট আস থাকলে কি হয়ে যাবে? প্রপোজ বা সাজেস্টেড, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট এর কিছু আরো নিয়ম রয়েছে, ওই নিয়মগুলো দেখো। এখানে দেখো লেট রয়েছে, লেট, এই লেট উঠে গিয়ে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে দেখো এখানে লেট আছে, তাই না? তো লেট উঠে গিয়ে কি হবে? শুড হয়ে যাবে। এগুলো দেখো সাবজেক্ট এগুলো পরিবর্তন হয়, ঠিক আছে? তো এখানে আজ থেকে কি হবে? আজ থেকে উই হয়ে যাবে বা দে হয়ে যাবে, ঠিক আছে? মানে সাবজেক্টের পরে ফুড বসবে। বুঝতে পেরেছো? তাহলে লেট উঠে গিয়ে হবে সাবজেক্ট, আর তাহলে কি হবে? লেট উঠে গিয়ে হবে ফুড, এবং ফুড হবে সাবজেক্টের পরে। তুমি এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এখন আমরা এক্সাম্পলে চলে যাবো। এখন আমরা উদাহরণের মাধ্যমে জানবো কিভাবে করতে হয়। দেখো এক্সাম্পলের মাধ্যমে জানবো ইনডাইরেক্ট স্পিচ অফ ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট। হ্যাঁ, তো ইম্পারেটিভ সেন্টেন্সের কোন বাক্যকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়, ঠিক আছে? দেখো ইনডাইরেক্ট স্পিচ অফ ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু নিয়ম রয়েছে, ওই নিয়মগুলো আমি তোমাদের বললাম, আবার বলছি শুনো। যেখানে তোমার লেট আস থাকবে সেখানে হবে প্রপোজ বা সাজেস্ট। কি হবে? প্রপোজ বা সাজেস্ট। বুঝতে পেরেছো? যেখানে তোমার লেট মি থাকবে ওখানে হবে রিকোয়েস্ট, ওখানে কি হবে? রিকোয়েস্ট হয়ে যাবে। তারপরে যেখানে তোমার থাকবে লেট হিম ওখানে থাকবে তোমার, ওখানে হবে টোল্ড বা সেড। যেখানে লেট হিম থাকবে ওখানে হবে টোল্ড বা সেড। এটাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এবার আমরা দেখো, এখানে যে কোশ্চেনগুলো রয়েছে, এখন আমি এখানে যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো তোমাদের আমি সমাধান করে দেখাবো। দেখো রাহুল সেড টু হিজ ফ্রেন্ডস লেট আস প্লে ফুটবল। দেখো এখানে লেট আস আছে না নেই? তাহলে লেট আস থাকলে কি হবে? লেট আস থাকলে হবে তোমার প্রপোজ বা সাজেস্ট। দেখো এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, তাই না? তার মানে এখানে ইডি যোগ হবে, প্রপোজ বা সাজেস্টেড। ওকে, দেখো রাহুল suggested his friends that, মাঝখানে দ্যাট লিঙ্কারটা ইউজ করতে হবে, ঠিক আছে? his friends that। এবার দেখো এখানে কি আছে? সাবজেক্ট আস আছে, আস থেকে কি হবে? উই হবে বা দে হবে। এখানে আমরা উইও লিখতে পারি আবার দে লিখতে পারি, ঠিক আছে? তাহলে রাহুল সাজেস্টেড হিজ ফ্রেন্ডস দ্যাট দে বা উই। এবার লেট উঠে গিয়ে দেখো লেট থাকলে হবে ফুড, মানে লেট উঠে গিয়ে হয়ে যাবে ফুড, ঠিক আছে? ডাইরেক্ট স্পিচে যদি লেট থাকে তাহলে ইনডাইরেক্ট করতে গেলে লেট উঠে গিয়ে কি হবে? ফুড হবে, ঠিক আছে? তাহলে দে শুড প্লে ফুটবল। বুঝতে পেরেছে? তোমাদের এইভাবে করতে হবে। রিতা সেড টু হার ফ্রেন্ডস লেট আস হ্যাভ এ প্রিন্স, ঠিক আছে? এবার দেখো এটা একরকম ভাবে করবো আমরা। রিতা প্রপোজড বা সাজেস্ট, রিতা প্রপোজড হার ফ্রেন্ডস দ্যাট উই শুড হ্যাভ এ প্রিন্স। এভাবে করতে হবে, ঠিক আছে? সুমন সেড টু মি লেট আস প্লে ফুটবল। দেখো এখানে মি আছে, দেখো লেট আস আছে, ঠিক আছে? এখানে দেখো লেট আস আছে, লেট আস থাকলে কি করতে হয়? লেট আস থাকলে করতে হয় তোমার প্রপোজ বা সাজেস্ট। একরকম ভাবে সুমন প্রপোজড বা সাজেস্ট, সুমন প্রপোজড মি দ্যাট, সুমন
proposed me that we should play ফুটবল। এইভাবে তোমাদের করতে হবে, বুঝতে পেরেছো? এখানে দেখো রিতা প্রপোজড হার ফ্রেন্ডস, হ্যাঁ দ্যাট হবে এখানে, দ্যাট এখানে লিঙ্কার দ্যাট আমি জিনিস। দেখো রিতা প্রপোজড হার ফ্রেন্ডস দ্যাট উই শুড হ্যাভ এ প্রিন্স, এভাবে করতে হবে, ঠিক আছে? সুমন সেড টু মি লেট আস প্লে ফুটবল, তাহলে এটা উত্তর হবে দেখো সুমন প্রপোজড মি দ্যাট উই শুড প্লে ফুটবল, বুঝতে পেরেছো? তারপরে দেখো দ্য টিচার সেড লেট মি ডু ইট, ঠিক আছে? এবার দেখো এখানে লেট মি আছে, লেট মি তাহলে কি করতে হয়? রিকোয়েস্ট, তাই তো? তা আমরা এটাই করবো, দ্য টিচার রিকোয়েস্টেড। দেখো রিকোয়েস্টে ইডি যোগ আছে কারণ এটা পাস্ট টেন্স আছে। দেখো রিকোয়েস্ট দেখো ইডি যোগ আছে, তাই না? যেহেতু এখানে পাস্ট টেন্স আছে এই জন্য এটা ইডি যোগ হলো। দ্য টিচার রিকোয়েস্টেড দ্যাট, এখানে লিঙ্কার দ্যাট ইউজ হবে, দ্যাট। এবার কি হবে? মি বলেছে, দেখো মি এর সাথে কালি টিচারের, তাহলে হি। এবার দেখো যেখানে লেট মি থাকবে ওখানে কি হবে? রিকোয়েস্টেড হয়ে যাবে, তারপরে ডান দিকে যে বাক্যটা থাকবে ওখানে সাবজেক্টের পরে হয়ে যাবে মাইট, ঠিক আছে? তাহলে হি মাইট ডু দা সাম, এভাবে করতে হবে, বুঝতে পেরেছো? তো দা টিচার রিকোয়েস্টেড দ্যাট হি মাইট ডু দা সাম, ওকে। তারপরে দেখো দা ম্যান সেড লেট হিম কিপ ইট এগেন, ঠিক আছে? এটা হবে দেখো দা ম্যান লেট হিম থাকলে কি হবে? দেখো লেট হিম থাকলে হয় টোল্ড বা সেড, ঠিক আছে? তো আমরা ওভাবে করবো, তাহলে দা ম্যান told that he should keep it again, এইভাবে তোমাদের করতে হবে। আশা করি সব বুঝতে পারছো। দেখো the boy said let me do the sum, দেখো এখানে let me আছে, তাই না? তো let me থাকলে কি হয়? let me থাকলে হবে রিকোয়েস্ট, তাই তো? দেখো the boy requested that, এখানে কিন্তু লিঙ্কার দ্যাট ইউজ হবে, the boy requested that। এবার দেখো মি এর সাথে কার লিঙ্ক আছে? ছেলেটার, তাই না? তাহলে হি হবে, তাহলে হি মাইট ডু দা সাম, এইভাবে তোমাদের করতে হবে। আশা করি সব বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের শিখালাম ইনডাইরেক্ট স্পিচ অফ ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট, ঠিক আছে? আমি তোমাদের এর পরের ক্লাসে বাক্যের যে 5টা ভাগ রয়েছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ এন্ড এক্সক্লেমেটরি, তো আমি এর পরের ক্লাসে তোমাদের জন্য অপটাটিভ সেন্টেন্সের কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় শেখাবো। তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করবে, লাইক কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে?